নমস্কার বন্ধুরা, আমি রীতা আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটায় সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলায় বাগানে অনেকটা সময় ধরে কাজ করেছি আর এখন গাছেই জল দিচ্ছি। তো এই যে সবজিগুলো দেখছো, লাল শাকগুলো অনেক কষ্ট করে এই কটাকে বাঁচাতে পেরেছি। যেহেতু কদিন ধরে নিম্নচাপ হয়ে গেছে একের পর এক, এখনও আকাশ মেঘলা, তো ওই জন্য কিন্তু গাছের গ্রোথে খুব প্রবলেম হচ্ছে আর গাছের খুব ক্ষতিও হচ্ছে। তো দেখো এখানে আবার নতুন করে চারাগুলো আর কি, যেহেতু ভালো করে হয়নি আগের বৃষ্টিতে, তো এখানে নতুন করে কিন্তু আবার বীজ বপন করছি। আর আমি ভার্মি কম্পোস্টে বীজটা বপন করলাম। আজকে কিন্তু বেশ কিছু বীজ বপন করেছি। লাউ, তারপর লাফা, কুমড়ো, আর চারা তো লাগিয়েছি টমেটো, তারপর বাঁধাকপি, ওলকপি। তো সেগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি। নতুন করে আবার আজকে টমেটোর চারা লাগিয়েছি আর দুটো পটলের চারা এনে দিয়েছে তোমাদের দাদা, যেটা কিনা এখনও লাগাতে পারিনি। তো বাগানে অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কাজ করার পর অবশ্যই এই চারাগুলোকে রোপণ করে এখন আমি কিন্তু যাব নিচে। কারণ হচ্ছে আমার সারা গায়ে অলরেডি অ্যালার্জি উঠতে শুরু করে দিয়েছে। কোনো একটা গাছের শুঁয়োপোকার থেকে আমার হাতে লেগেছে আর সেখান থেকে কিন্তু সারা শরীরে আমার কিন্তু র্যাশ উঠতে শুরু করে দিয়েছে। তোমাদের যাদের অ্যালার্জি সমস্যা আছে, তোমরা হয়তো জানো যে অ্যালার্জি হলে কি প্রবলেম হয়। যতক্ষণ না ওষুধ খাওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু সারা শরীরে ওইটাকে একটা রিয়াকশান শুরু হয়, মানে যেহেতু এটা রক্তের সঙ্গে মিশে যায় আর গিয়ে অ্যালার্জিটা সৃষ্টি হয়। তো সেই জন্য কিন্তু সারা শরীরেই কিন্তু সমস্যাটা দেখা দেয়। আমার তো সারা শরীর অলরেডি চুলকানি শুরু হয়ে গেছে এবং র্যাশ উঠতে শুরু করেছে। ভেবেছিলাম ঠিক কোনো অসুবিধা হবে না, ঠিক হয়ে যাবে। তো দেখো প্রজাপতিটা গাছে যতবারই ওকে নাড়িয়ে দিচ্ছে ততবার এসে এসে কিন্তু হাতের উপর পড়ছে। তো এখানে দেখো ওই যে পেছনে দেখতে পাচ্ছ কি না, এই যে দেখো ঝুড়িতে আর ওই যে যে টবগুলো বানিয়েছি তাতে কিন্তু টমেটো চারাটা সব লাগিয়েছি। 2 ঘন্টা 2.5 ঘন্টার আর কি সময় লেগেছে আজকে আমার বাগানে। অবশেষে নিচে নেমে এসেছি, এখন বাজে 8:30টার বেশি। আর মেয়েরা বললো কী খাবো ব্রেকফাস্টে, তো ওদেরকে দেখো এরকম মুচমুচে করে কিন্তু বানিয়ে দিয়েছি কিন্তু রুটি, গোলা রুটি। তো বড় মেয়ে একটু পান্তা ভাত খেয়েছে, ছোটো মেয়ে কিন্তু গোলা রুটি পছন্দ করে। তো ওর জন্য একদম ক্রিস্পি করে গোলা রুটিটা বানিয়ে দিয়েছি। বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তো এরকম ক্রিস্পি গোলা রুটি কিন্তু বানিয়ে দিলে মেয়ে ভীষণ ভালো খায় আর ওকে একটু গুড় দিয়ে দিলে ও ভীষণ পছন্দ করে। তো ওকে বানিয়ে দিলাম। তোমার দাদাও সকালে পান্তা ভাত খেয়েছে আর আমি রান্না করব, কিন্তু ওই যে ওষুধ খেয়েছি তো আমার কিন্তু ঘন্টাখানেকের মধ্যে চোখ জুড়ে ঘুম নেমে আসবে, মানে আমি চোখটা খুলতেই পারবো না। যারা অ্যালার্জির ওষুধ খাও তারা জানো যে ওষুধ খেলেই কিন্তু ভয়ঙ্কর রকমের ঘুম পায় এবং সেই ঘুম কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু এই রিয়াকশানটা যায় না, ঘুমের এই আর কি একটা প্রবণতা তৈরি হয়। তো আমি ওই জন্যে ভাবছি যে আমি কি আদৌ 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে উঠতে পারবো। মনে হচ্ছে না যে রান্না করে উঠতে পারবো। তো দেখো রুটিটা কতটা ক্রিস্পি হয়েছে, কেমন শব্দ হচ্ছে। তো আমিও কিন্তু একটা রুটি দিয়ে চা খেয়ে নিয়েছি আর ভাবছি যে আমাকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো আজকে মূলোর তরকারি করব। বাজার থেকে মূলো এনেছে, কোয়ালিটি যদিও ভালো নয়, ওই যে আগে আগে লাগিয়েছে, কিন্তু বৃষ্টিতে কিন্তু মূলোগুলোতে প্রচুর ক্ষতি হয়েছে। ওই জন্য মূলোটা রান্না করতে গিয়েও কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, ডাবল সময় লেগেছে। তারপরেও মূলোটা কিন্তু ভালো করে গলেনি। তাও ওই যে বছরের প্রথম সবজিটা খেতে ভালো লাগে আর আমার বড় মেয়ে মূলো খেতে ভীষণ পছন্দ করে। তো ওই জন্য আজকে মূলো রান্না করব আর একটু বাঁধাকপি করব। তো মনে মনে ভাবছি যে আমি যদি সকালে রান্না কমপ্লিট করে উঠতে না পারি, যদি চোখে ঘুমে আর কি জুড়ে আসে, তাহলে আমার কাজগুলো কে করে দেবে। আমি কাকে বলবো যে একটু আমার রান্নাটা করে দাও, এরকম একটা ব্যাপার। তোমার দাদা করবে না তা না, কিন্তু ওকে তো যেতে হবে, ওর কাজ আছে সেখানে ও যেতেই হবে। তো স্কুলে যেতে হবে, যেহেতু স্কুলে আর কি পার্ট টাইম একটা কাজ ওর করছে রিসেন্টলি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন মনে করিনি। এই জন্যেই, যেহেতু ও তো সরকারি চাকরি করে না, তো সেটা ফলাও করে বলার মতো কিছু নয়। স্কুলে যাওয়াটা ওর টিউশনেরই একটা অঙ্গ, টিউশনির মতোই আর কি ধরে নাও যে স্কুলেও একটা টিউশনের ক্লাস ও এক্সট্রা নেয়, যেটা কিনা টিচারের নেই এই মুহূর্তে, সেই জন্য স্কুলের ক্লাসটা করছে। তো ও বলছে বেশি দিন করবে না, কারণ স্কুলে বলছে যে এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। তো ওই জন্যে বেশ কিছুদিন ও যে কদিন মনে করবে করবে, যতদিন ভাববে যে না আমার করবে। আমি কোনো দিন আজ পর্যন্ত ওকে কোনো কাজে জোর করিনি। আমি কখনোই বলবো না যে না তোমাকে এই কাজটা ছাড়লে চলবে না, কারণ দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে কিছু স্বাধীনতা থাকা উচিত। বিয়ে করেছে বা স্বামী বলেই যে তাকে স্ত্রীর সব কথা মেনে চলতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি একটা মানুষ সেই কাজটাই করা উচিত যে কাজটা তার মন থেকে সায় দেয় করতে। সে টাকা পয়সা কম বেশি ওটা জীবনে ম্যাটার করে না, একটা মানুষের মানসিক শান্তি কিন্তু অনেকটা ম্যাটার করে। তো আমি ওকে বলেছি তোমার যদি মনে হয় তুমি স্কুলের কাজটা করবে করো, না যদি মনে হয় করবে না তোমার ব্যাপার। তুমি যে টাকা ইনকাম
ইনকাম করবে, তার মধ্যে আমি আমার সংসারটা চালিয়ে নেওয়ার চেষ্টা করব। বাচ্চাদেরকে এটাই শেখাবো যে তোমার বাবা এই ইনকাম করে এবং সেটা সৎ পথে এবং সেটা তার আর কি পছন্দের কাজ। তো কখনোই কাউকে আমার বাচ্চাদের কখনো জোর করবো এই কাজটা তোমাকে করতেই হবে, তোমাকে ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, এরকম কখনো জোর করব না। আর আমি নিজেও পছন্দ করি না আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে। সেক্ষেত্রে আমি আমার স্বামীকে তো জোর করতেই পারি না, না যে এই কাজটা তোমাকে ছাড়লে চলবে না, সংসারে অভাব হবে। মানুষের জীবনে জানো তো অভাবের কোনো শেষ নেই। আজকে যদি আমার স্বামী 5,000 টাকা ইনকাম করে তাহলেই যেমন আমার অভাব থাকবে, আমি মনে করি 50,000 টাকা ইনকাম করলেও আমার অভাব যাবে না। কারণ দেখো মানুষ কিন্তু যেটা থাকে তার মধ্যে অভ্যস্ত হয়ে যায়। তুমি 50,000 টাকা যদি তোমার হাজব্যান্ডের ইনকাম হয় তখনও তোমার মনে হবে ইস আর কয়েক হাজার টাকা ইনকাম হলে আমি হয়তো ওই গাড়িটা কিনতে পারতাম, ওই বাড়িটা কিনতে পারতাম। মানে মানুষের প্রত্যাশা বাড়তেই থাকে। তো আমি সব দিন আমার স্বামীকে বলি তোমার মন থেকে যেটা চাইবে, তুমি যেটা করতে পছন্দ করো, যেটা করতে তোমার মন সায় দেবে, তুমি সেই কাজটাই করবে। আমার কাছে শোনার কিছু নেই। হ্যাঁ অবশ্যই ও শোনে, সব কথাতেই শোনে। আর আমি মনে করি হ্যাঁ শুনলে ভালোই লাগে যে আমার স্বামী আমাকে না শুনে কোনো কাজ করে না। কিন্তু তাকেও কিছু একটা দিতে হয়, একটা ফাঁকা একটা কী বলবো ফ্রি স্পেস দিতে হয়। তো সেটা আমি সম্মান করি। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু স্পেস বা পরিসর তার থাকা উচিত। তবে স্বামী যদি স্ত্রীর কাছে শোনে তার মতো কিন্তু আনন্দের কিছু হয় না যে আমার স্বামী আমাকে না জানিয়ে কিছু করে না। তার মানে এই নয় যে তাকে সব ব্যাপারে আমি জোর করব বা আমার ইচ্ছাটা আমি তার উপর চাপিয়ে দেবো, একদম আমি কোনো দিন করি না। আমার সঙ্গে ওর অন্তত বিয়ে 10 বছর আগে থেকে সম্পর্ক। আমি যদি চাইতাম ওকে যে তুমি একটা সরকারি চাকরি জোগাড় করো, তো ও নিশ্চয়ই চেষ্টা করতো। কিন্তু আমি কখনোই চাইনি যে আমার স্বামীকে জোর করতে। ও কখনোই সরকারি চাকরির উপর প্রতি অতটা আকর্ষণ অনুভব করেনি জীবনে। হ্যাঁ কিছু প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো ওর হয়নি বলে ও সরকারি চাকরিটার প্রতি সেইভাবে কিন্তু নিজেকে কখনো আকর্ষণ অনুভব করেনি। তো আমিও কখনো কোনো দিন ওকে জোর করিনি যে না তোমাকে এই কাজটা করতেই হবে, তোমাকে একটা চাকরি পেতেই হবে, তুমি চাকরি না পেলে আমি তোমাকে বিয়ে করবো, লোকে কী বলবে, এগুলো কিন্তু আমি কখনোই অনুভব করিনি, আজও অনুভব করি না। আমি কখনোই অনুভব করি না আমার স্বামী চাকরি করে না, আহারে যদি চাকরি করতে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে যদি আমার বিয়ে হতো, এরকম আমি কোনোদিন অনুভব করি না। তবে মানুষ সেটাকে অনুভব করায়। মানুষ তুমি যতই অনুভব করো না করো, মানুষ তোমাকে ফিল করাবে যে তোমার স্বামী চাকরি করে না। তবে আমার তাদের কথায় আমি খারাপ লাগলেও তাদের কথাকে অতটা গুরুত্ব দিই না। কারণ যাদের যেমন মানসিকতা, তারা মনে করে চাকরি করলেই তারা মানুষ আর বাকিরা সবাই অমানুষ। তো তাদের সমস্যা, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তো আমার কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এই যে কাজগুলো করছিলাম কী যে কষ্ট হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। যে তারপরেও ভাবছিলাম যে আমি তো চোখ খুলতেই পারবো না, আর যতক্ষণ চোখটা খুলে রাখতে পারছি সমস্ত কাজগুলো করে রাখি, না হলে তো আমাকেই আবার করতে হবে, আর না হলে তোমার দাদা এগুলো করতে শুরু করবে। মানে বাড়িতে এসেও যখন দেখবে যে আমি আর কি ঘুমিয়ে আছি আর সমস্ত কাজ পড়ে আছে, তো বেচারি কাজ করতে শুরু করবে। আর আমার ভীষণ খারাপ লাগে আমার স্বামী সংসারে আমার অন্য অন্য কাজে হেল্প করে দেয়। হ্যাঁ আমার স্বামী করে, সব কিছুই করে। যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি তখন ও বাসনপত্রও ধয়। হ্যাঁ ঘরটা হয়তো ঝাড় দেয় না, ঘর ঝাড় দেয়, ঘর ঝাড় দেয় কিন্তু ঘরটা মোছে না। তবে জামা কাপড়টাও ধোয়, বাসনটাও মাজে, এটা যেটা করে সেটা আমি বলবো না। তবে আমার ভীষণ খারাপ লাগে যে মানুষটা সারাদিন খাটাখাটনি করে এসে বাড়িতে এসে আবার এইগুলো করতে শুরু করে দিয়েছে। আর বাচ্চারা ছোটো, ওদের তো বলিই না। তো সেই জন্যে যেখানে যা পাচ্ছি, যেটা রয়েছে, সকালে খাওয়া হয়ে গেছে সেই বাসনপত্র সব কিন্তু আমি মেজে রেখে দিচ্ছি। কারণ আমার খারাপ লাগে মানুষটা যখন আমার কষ্ট হচ্ছে ভেবে এই সব কাজ করতে শুরু করে। যে একটা পুরুষ মানুষ সংসারে সব কাজ করবে না এমনটা নয়, কাজ করবে। যখন আমি অসুস্থ হয়ে পড়ে থাকবো তখনও আমাকে করে দেবে। আমি নিজে আর খুব খুশি হব, মানে নিজেকে খুব গর্বিত মনে করবো যে বাহ আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে। কিন্তু আমি যতক্ষণ পারছি ততক্ষণ আমি চাই না যে ও আমাকে, আমি বসে আছি শুয়ে আছি আর ও আমাকে কাজগুলো করে দিক। তো সেই জন্যে ও করলে আমার ভীষণ খারাপ লাগবে এটা ভেবেই কিন্তু সমস্ত বাসনপত্রগুলো আমি ধুয়ে রাখছি। কারণ ও যদি এসে দেখে সব কিছু পড়ে আছে নিজে করতে শুরু করে দেবে। তো সেই জন্যে আমার মানে তাড়াহুড়ো করছি যে সব কাজ আমাকে করে তারপরে কিন্তু আমি বিছনায় যাব। তো স্কুল থেকে আসবে, এসে যখন দেখবে যে এগুলো পড়ে আছে তখন ওই কী কী যা বুঝবে। আমি যখন বলবো যে আমি চোখ খুলতে পারছি না তখন ও জানে অ্যালার্জি ওষুধ খেলে আমি চোখ খুলতে পারবো না, 24 ঘন্টার মধ্যে আমার এই ঘুমের নেশা কাটবে না। তো তখন কিন্তু ও এরকম করে কিন্তু যা যেখানে পাবে সব কাচতে ধুতে শুরু করে দেবে। তো ওই জন্য আমি আর কিচ্ছু ফেলে রাখবো না, যেখানে যা আছে সব ধুয়ে তারপরে কিন্তু রাখবো। কারণ আমি জানি আমার 24 ঘন্টার মধ্যে এই নেশাটা ঘোরটা কাটবে না। আমি পুরো অজ্ঞানের মতো পড়ে থাকবো, পুরো অজ্ঞান হয়ে পড়ে থাকি আমি। আগের দিন বোনের বাড়ি গেছি, ওর বাড়ি গিয়েও ওরকম ওষুধ খেয়েছি, কারণ আমার অ্যালার্জি ওষুধ সবসময় আমার কাছে থাকে। তো যখন খাই আমি তো বাড়িতে ফিরে আসতেই পারছিলাম না। ও বারবার ফোন করছে যে আমি তো এরকম না, কখনোই সন্ধ্যা হয়ে গেলে থাকি না, তো আমি কেন বাড়ি আসছি না, 8:30 7:30 বেজে যাচ্ছে। তারপর বোনের ফোন করেছে, তখন দেখছি আমরা বেরিয়ে আছি আর কি, কারণ আমার ফোনে চার্জ ছিল না ওই সময়।
তো সব বাসনপত্র ধুয়ে তারপর মেয়েরা তো স্কুল থেকে এসছে, ওদেরও খেতে দেবো, আর তারপরে তোমার দাদা এলে আমরা একসঙ্গে খাবো। তো এই ভেবে কিন্তু 1 কাপ চা খেয়েছি যে আমার ঘুম কাটবে, কিন্তু আমার ঘুম কাটেনি জানো তো। এই ঘুম কিন্তু মানে চা খেয়ে কাটার মতো ঘুম এটা নয়। তোমরা যারা অ্যালার্জিতে ভোগো না তারা জানো যে তোমরা অনেক ভালো আছো। অ্যালার্জিতে যারা ভোগে তারা যে কতটা কষ্ট পায়, এই ওষুধ খাওয়ার পর যে কতটা অস্বস্তিকর লাগে, মাথাটা তোলা যায় না, চোখ দুটো পুরো বন্ধ হয়ে আসে, মানে কি বলবো, এত কষ্ট হয়। তো সেটা বলার মতো নয়। তবে আমার একটা নেশা হচ্ছে ওই গাছ লাগানো, আর গাছ লাগাতে গেলেই মাঝে মধ্যে এই সমস্যাটা আমার হয়। আমি কি করব বলো, গাছ না লাগিয়ে থাকতে পারি না। সারাটা দিন একা একা বাড়িতে থাকি, তো চুপচাপ নির্জন একা একা থাকি। তো গাছ লাগালে আমার অনেকটা সময় কেটে যায়, আমার ভালো লাগে, আমি নিজেকে অনেক বেশি শান্তি অনুভব করি। তো সেই জন্যই গাছ লাগাই। তার থেকে বড় কথা যে টুকটাক যে সবজিটা হয় একদম জৈব পদ্ধতিতে লাগানো সবজি, তার স্বাদ তো আর বাজারের সবজির সঙ্গে তুলনা করা যায় না। আর রিসেন্টলি শাক সবজির এত দাম বাড়ছে যে সবজি লাগানোটা কিন্তু অনেক একটা কাজের কাজ হয়ে উঠেছে। তো সেই জন্যে কিন্তু সবজিটা আমি কিন্তু আর রিসেন্টলি খুব চেষ্টা করছি যে মেয়েদের এক্সাম হয়ে গেছে, প্রচুর প্রচুর গাছ লাগাবো। আর এই গাছ লাগাতে গিয়েই কিন্তু আজকে আমার এই অবস্থা হচ্ছে। এখন থেকে ভাবছি গাছ লাগাতে গেলে ফুল হাতা একটা ড্রেস পরে যাব, যাতে আমার গায়ে আর কি শুঁয়োপোকা লাগলেও আমার জন্য অসুবিধা না হয়। তো তাহলে আমার গাছ লাগানোতেও অসুবিধা হবে না, আর আমার এরকম অ্যালার্জির প্রবলেমও হবে না, এটা ভাবছি। তোমার দাদা কিন্তু প্রচুর বকুনি দিয়েছে যে তুমি কেন টপটা নামাতে গেলে ওখানে এত ওই কর্নারটা এত মানে হচ্ছে গাছপালা রয়েছে, ওখানে লাউ গাছে শুঁয়োপোকা হয়েছিল। তো বলছে যে আমি কিন্তু বিষ দেবো। তা আমি বললাম তুমি বিষ দিও না, আমড়া গাছে যতই পোকা হোক, হ্যাঁ আমি চেষ্টা করছি, গাছ পোকাগুলোকে মেরেছি ধরে ধরে, তুমি বিষ দিলে আমড়া গাছে বিষগুলো লাগবে, আর আমার মেয়েরা যখন আমড়া খাবে ওই বিষটা তো ওদের শরীরে যাবে না, দিও না। হ্যাঁ প্রবলেম হচ্ছে আমি পোকাগুলোকে কিন্তু লাঠি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে মেরে ফেলেছি। তো বললো ঠিক আছে। আমি বললাম কীটনাশক দিও না, বাচ্চারা যেহেতু ফলগুলো খাবে, শাক সবজিগুলো তো আমরাই খাবো, তুমি কীটনাশক দেবে পোকা মারার জন্যে, তাহলে তো সেই পোকাগুলো মারার জন্য যে ওষুধটা দিচ্ছ সেটা আমাদের শরীরে যাবে। তো যাক, আমার সবজি একটু খারাপ হোক, আমি চেষ্টা করবো ওখানে সার্ফের জল দিয়ে বা নিম তেল স্প্রে করে, তো যেমনই হোক সবজি কম হোক, কিন্তু আমি বিষ দিতে চাই না। তো বললো ঠিক আছে। আমি বললাম যে শুঁয়োপোকা তো চলে গেছে, দুটো একটা হয়তো লেগেছিলো, লাউ গাছ তো কবেই মরে গেছে। তো এই করে বলার পর তোমার দাদা তারপর বললো ঠিক আছে। আসলে আমি চাই না যে ওই কীটনাশক জাতীয় কিছু আমার বাচ্চাদের খাওয়াতে, এমনিতেই তো বাজার থেকে ফল সবজি যাই কেন সব কিছুতেই কীটনাশক থাকে। তো দেখো কথা বলতে বলতে বাসনপত্রগুলো সব মোটামুটি ধোয়া হয়ে গেছে, আর তোমার দাদার আসার টাইম হয়ে গেছে। তো আমি এখন 1 কাপ চা বানিয়েছিলাম। তো তারপর চাটা খেতে খেতে একটুখানি ফোনটা ঘাঁটতে শুরু করেছিলাম। তো বাসনপত্র সব ধোয়ার পর দেখো সিঙ্কটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর রান্না একটু বাকি আছে। দেখলাম তোমার দাদা এখন যখন এসে পৌঁছায়নি, তো ওই শাকটাও করে ফেলবো, কারণ শাকটা যদি না করি শাকটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো এখানে কালকে যে কলা রান্না করেছিলাম, কলার খোসাটা ছিল, সেইটা দিয়ে একটু কলার খোসাটাও ভাজি ভাজি করে নেব। এটাকে বাটবো ভেবেছিলাম, কিন্তু আমি সত্যি আর বাটতে টাইম পাইনি, ওই যে ঝিমুনি এসে গেছিলো। তো বাটবো ভেবেছিলাম ঠিক আছে একটু পরে ঠান্ডা হোক তারপর বাটবো, কিন্তু আমার বাটাটা আর হয়ে ওঠেনি। ওই যে সমস্যা, চোখ বন্ধ হয়ে আসছিলো, হ্যাঁ আমি পুরো ঘুমের দেশে চলে যাচ্ছিলাম। তো এইভাবে কলার খোসাটা সুন্দর করে ভাপা ভাপা করে নিলে ভালো হয়, কিন্তু আজকে না আর ভাপা ভাপা করিনি। তো এই অবস্থায় কিন্তু খেয়েছি, তোমার দাদা এসে এই অবস্থায় কড়াইতে পেয়েছে, নিয়ে চলে এসছে, আর আমি অজ্ঞানের মতো দুটো খেয়ে সেই যে শুয়েছি, আর সারা রাত আমার চোখ খুলতে পারিনি জানো।